হচ্ছে অল্প বিদ্যায় ভয়ঙ্করী। তুই কম জানতে পারিস এটা তুই মানতেই পারিস না। ব্যাপারটা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার সম্বন্ধে তোর আইডিয়া আছে? প্রথম কথা হচ্ছে তুই যে রান্নাঘরে তোর ইন্টেরিয়ার করেছিস, ভাবছিস মডিউলার কিচেন, ওটাকে কি মডিউলার কিচেন বলে? মডিউলার কিচেন হচ্ছে যেই সব কিচেনে এমনভাবে জিনিসপত্র মানে তৈরি করা হয়, সেগুলো যদি আমরা ওইখান থেকে ট্রান্সফার করে আবার অন্য কোনো জায়গায় কিচেন করি, তাহলে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে সেই জায়গায় আবার কিচেনটা তৈরি করা যায়। সেটা হয়নি, তুমি শুধু ঢাকার কাজকর্ম করেছো। মানে রান্নাঘরে, মানে ওই যে তোমার কি বলে, ম্যান্ডি বলো আর তুমি বলো, যে রান্নাঘরগুলো করেছো শুধু বক্স বক্স করে ঢেকে দিয়েছো, এটাকে মডিউলার কিচেন বলে না, ঠিক আছে? এটাকে নর্মালি কার্পেন্টার এসে কাজটা করে দিয়ে যায়, সেখানে কোনো বাস্কেট বা কোনো কিছুই থাকে না, শুধুমাত্র সমস্ত জিনিসে দরজা দিয়ে আটকানো থাকে, এগুলোকে মডিউলার বলে না। এবার তোমরা বলতে পারো তাহলে তোমারটা মডিউলার না, আমারটাও সেমি মডিউলার। কেন না, আমার র্যাক ফ্যাক, বাসন রাখার জিনিস, পুল আউট, ওই সবগুলো রয়েছে, কিন্তু আমি যদি মনে করি যে যেইগুলো আমি লাগিয়েছি সেগুলো ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব, না, কারণ আমি কোনো কোম্পানির সাথে কাজটা করিনি, আমি লোকাল কার্পেন্টার দিয়ে কাজটা করিয়েছি, তার জন্য এটা মডিউলার হয়নি। মডিউলার হতে গেলে কুচিনা ফুচিনা যেগুলো আছে, হোমলেন, হ্যানা ত্যানা, এরা যেগুলো করে সেগুলোকে ওরা এমনভাবে সিস্টেমে কাজটা করে, মেশিন থেকে কাটিং করে নিয়ে এসে, যে এমনভাবে সিস্টেম করে খুব অল্প দিনে জিনিসটা হয়ে যায়। এবং যখন মনে হয়, ধরো আজকের এই ফ্ল্যাটে করেছি, আমার মনে হচ্ছে আমি ওখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় যাব, তখন ওই জিনিসগুলো আবার সেখানে লাগিয়ে কাজ করানো যায়, সেই জন্য সেটা মডিউলার কিচেন। তাহলে তোর জ্ঞান সীমিত, কিন্তু তুই বলবি অনেক। বাই দ্য ওয়ে, ম্যান্ডি বলেছে যে মাথার উপরে যদি বিম থাকে তাহলে স্বামী স্ত্রীর অশান্তি বাঁধে, ঠিক আছে? এটা নিয়ে সবাই খিল্লি করতে শুরু করে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে সেটা বাস্তুমতে, ঠিক আছে, যে স্বামী স্ত্রীর মধ্যখানে, এই যে দাঁড়ার মধ্যখানে, কিন্তু কোথায়, কী সিস্টেমে, কেন, সেটা বুঝতে হবে। বিম তো আমাদের সবার ঘরে আছে, তাহলে কেন ম্যান্ডি এরকম ধরনের কথা বললো? ও কি মানে উদ্ভ্রান্তের মতো বলেছে? না, বিম কলাম দিয়েই এখন আমরা সবাই বাড়ি করি, কিন্তু বিম আর কলামটা কোথায় ফেলতে হবে, এমনভাবে ফেলতে হবে যাতে দেয়ালে স্ট্রাকচারে যে গাঁথনিগুলো হয় সেটার সঙ্গে, কলামের সঙ্গে, বিমের সঙ্গে মিশে যায়। তাহলে আমাদের আমার যে এই বেডরুমটা, তাহলে কি এ কি বিম দিয়ে কলাম দিয়ে হয়নি? হ্যাঁ হয়েছে, যেরকমভাবে বিম কলাম হয়েছে সেভাবেই দেয়ালের গাঁথনি হয়েছে বা উপরের ছাদ হয়েছে, তো সেই জন্য সেটা দেখা যায়নি। তবে হ্যাঁ, আমার রান্নাঘরে কিন্তু দুটো বিম দেখা গেছে, যেহেতু আমার ওপেন কিচেন, সেহেতু আমি রান্নাঘরে দেয়াল করিনি। এবং তোমার হচ্ছে তারপরের যে রুমটা, মানে যেটা আমি ডাইনিংটা আর কি রয়েছে আমার, সেটা রুম করিনি, তার জন্য ওই মানে এগুলো আর কি, কলামগুলো, এই বিমগুলো দেখা গেছে, ঠিক আছে? এবার ও কিন্তু বলেনি যে বিম কোথাও পড়লে ঝামেলা, ও বলেছে বেডরুমে যদি বিম পড়ে তাহলে হয়, এবং সেটা বাস্তুশাস্ত্রের মতে বলেছে, ও শুনেছে বলে বলেছে, এ নয় যে ও নিজের থেকে জেনে বলেছে। তো ব্যাপারটা বুঝতে হবে, শুধু খিল্লি করলেই হলো আর ভাবলেই হলো যে আমি অনেক জানি। আজকে আমাকে একজন কমেন্ট করেছে, সুপর্ণা বলে একজন, যে আমাদের এটা স্বভাবজাত বৈশিষ্ট্য যে আমরা অন্য লোকের খুঁত ধরতে ভালোবাসি। একদম ঠিক বলেছে, এবং নিজেরা সব জানতা মনে করি নিজেদেরকে, আর নিজের ভুলটাকে কখনো আমরা স্বীকার করি না যে এটা আমরা ভুল করেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোকেরটা বলতে ভালোবাসি। আমাকে অনেক ভিউয়ার্স এসে বলেছে তুমিও অনেক ভুলভাল বলো, তুমিও অনেক এই প্রোনাউন্সিয়েশনে ভুল করো। হ্যাঁ করি তো, কিন্তু নিজেরটার বেলায় সবাই মানে কি বলে, অপোজ করে যে না আমি এটা করি না, আমি করি, কিন্তু আমি অপোজ করি না, আমি ভুলটা স্বীকার করি। যে আমার প্রচুর ভুল হয়, স্পেলিং মিস্টেক হয়, তারপর প্রচুর প্রোনাউন্সিয়েশনে ভুল হয়, প্রচুর প্রচুর প্রচুর, ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে যেটা বলা হয়েছে, বলছেও যে এই যে বিমটা, এটা আবার কোথা থেকে, আমরা অনেকেই দেখি বলছে, এটা আমরা নতুন শুনলাম সবার ঘরেই বিম আছে। আরে সবার ঘরেই বিম আছে, এখন সবাই বিম কলাম দিয়েই বাড়ি করে, ওটা কথা নয়। কথাটা হচ্ছে বিম কলামটা বেডরুমে যদি পড়ে তখন মুশকিল, মানে বেডরুমের দরজা মানে গাঁথুনির মধ্যে যদি পড়ে মুশকিল নয়, কিন্তু মধ্যখানে যেখানে গাঁথুনি নেই অথচ বিম পড়েছে সেটাতে মুশকিল। ব্যাপারটা বুঝতে হবে, না হলে বছর বছর করলে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, ম্যান্ডি কিন্তু প্রতিদিনই প্রায় আমার ভিডিওটা দেখছে, সেটাই ইভেন ভিডিওতেও বলছে, কমেন্ট বক্সে এসেও মোটামুটি বুঝতে পারছে, ও দেখেছে বলেই কমেন্ট করেছে। কিন্তু আমাকে না পেটাতে হয় না যে আমার ভিডিও না দেখলে হবে না, আমার ভিডিও সবার আগে দেখে।
বলতে হয় না। আমরা তো ভিডিও বানাই ভিউয়ার্সদের জন্য। এবার যাকে নিয়ে বানাচ্ছি সেই ব্লগার এসে যদি আমার ভিডিও দেখে ভালো, ইটস ওকে, সেও কিছু বুঝলো। বাট এই যে বারবার বোতলের বক্তব্য, আমার ভিডিও না দেখলে ওর ঘুম হয় না, আমার ভিডিও দেখবে, দেখে দেখে তো সো হোয়াট, তোর ভিডিও দেখে তো কী হয়েছে? তুই তো ভিডিওই বানাস পাবলিকের জন্য, পাবলিকালি তো সেই জিনিসটাকে রেখেছিস যাতে পাবলিক দেখে, তো পাবলিকের মধ্যে ম্যান্ডিও পড়ে। তাহলে তুই যে ম্যান্ডিকে আলাদা করে বুঝতেই পারিস যে সে একটা ভ্যালুয়েবল পার্সন, তার জন্যই মানে তোর কাছে, তার জন্য বারবার বলিস। নালে কি বলার আছে যে ম্যান্ডি আমার ভিডিও দেখে? এটা এরকমভাবে বলার কি আছে যে ম্যান্ডি আমার ভিডিও দেখে, আমার ভিডিও না দেখলে ওরে কি প্রমাণ করতে চাস? যে ম্যান্ডি তোর ভিডিও দেখে মানে তোর ভিডিওর কোয়ালিটি ভ্যালুয়েবল হয়ে গেছে, নাকি তুই ভীষণ ভ্যালুয়েবল পার্সন তার জন্য ম্যান্ডি তোর ভিডিও দেখতে বাধ্য? আজকালকার ডেটে যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়, সব কন্ট্রোভার্সি ভিডিও দেখে কিনা বলতে পারবো না, যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় সেই সব ব্লগাররা যদি কোনো রকমের ভিউয়ার্সদের থেকে খবর পায় বা না পায়, তারপরে তারা ইন্টারেস্ট নিয়ে তাদের ভিডিও দেখে যে কি বলতে চাইছে শুনি। আর ম্যান্ডি তো পরিষ্কার আগেই জানিয়েছে যে সে কন্ট্রোভার্সি লাভার, সে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে। তাহলে সে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখবে। এবার ওকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করছে একটু তো দেখতে ইন্টারেস্ট হবে, কিউরিসিটি বশত, যেটা মারুর ক্ষেত্রেও প্রযোজ্য। মারুও সেটা করেছিল, কন্ট্রোভার্সি ভিডিও ওকে দেখতে বারণ করা সত্ত্বেও ও দেখতো এবং ও সিরিয়াস হয়ে যেত। কারণ হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিওতে যদি নেগেটিভ ওকে নিয়ে কেউ বলে সেটা দেখে বলা যায়, আর পজিটিভ হলেও দেখতে ভালো লাগে যে আমাকে নিয়ে ভালো কথা বলছে। তো সেখানে মারুও তো বলেছিল কিছু ক্রিয়েটারের নাম যে আমি এদের ভিডিও দেখছি এখন। তো কথাটা হচ্ছে যাদেরকে ভালো লাগে, যাদের কথা শুনতে ভালো লাগে বা যাদেরটা মনে হয় যে আমাকে নিয়ে ভালো কথা বলছে তাদেরটা তারা নাম করে। আর কেউ যদি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে বলবে যে আমি তাকেও দেখছি, এটা বলে কেউ, তাই জন্য বলে না। কিন্তু এটা নিয়ে তুই এমন হয়ে যাচ্ছিস আমার ভিডিও না দেখলেও কেন? তুই তো ভিডিও বানিয়েছিস দেখানোর জন্য, তুই তো ভিডিও তোর যতগুলো ভিউয়ার্স আছে সবাই দেখে, তুই স্পেসিফিক্যালি ম্যান্ডির কথাটা উল্লেখ করছিস কেন? ম্যান্ডি ভিডিও দেখলে কি তোর ভিডিওর মানে ভ্যালুটা বেড়ে যাবে এটা বলতে চাইছিস, নাকি না আমি যতখানি পিন করেছি সেটা ম্যান্ডি পুরো গায়ে গিয়ে লেগেছে? কী বলতে চাস আমি বুঝি না। যাই হোক, তোর না আইডিয়া নেই কিন্তু তোর লেকচার মারা চাই। তুই বলছিস ওইটুকুনি একটা ছোট ঘরে 1,00,000 টাকা ইন্টেরিয়ার, মানে তুই ভাবতে পারছিস? আচ্ছা তোমরা জানো সেই পূজা বলে একটি মেয়ে আছে না, সে পূজা আর ওর পূজার বর দুজনে মিলে একটা বাংলো কিনেছে। আমাদের এদিকে ভাষার আছে, সেই ভাষার মধ্যে একটা বাংলো কিনেছে। তো সেটা কিনেছে কি অ্যাড দিচ্ছে আমি বলতে পারবো না, বললো 45 লক্ষ টাকা খরচ পড়েছে। ঠিক আছে, একটা বাংলো টাইপের, নিচে হচ্ছে একটা বেডরুম আছে, একটা ড্রয়িং আর রান্নাঘর আর একটা ওয়াশরুম, উপরে হচ্ছে 2টো বেডরুম, এরকম একটা বেশ সুন্দর। তো 45 লক্ষ টাকায় হ্যান্ড ওভার করেছে। জায়গার দাম নাকি 1.5 লাখ করে কাটা। আমি জানি না কোন ইন্টেরিয়ারে 1.5 লাখ করে কাটা আছে, মানে ভিতরের দিকে না হলে তো 1.5 লাখ টাকা কাটা হবে না। তো প্রজেক্টের ভিতরেও কিনেছে, সেটা ও অ্যাড দিচ্ছিল। এবং তখন ও বলেছে যে যেই টাকা দিয়ে আমি এখানে বাড়ি কিনেছি, দোতলা বাড়ি কিনেছি আর কি, মানে ওই বাংলো টাইপের, সেই টাকা দিয়ে আমি যে ফ্ল্যাটটা করেছি সেই তার বেশি ইন্টেরিয়র খরচা হয়েছে। ওটা যদি 45 লাখ টাকা হয় তাহলে ওর ফ্ল্যাটের মধ্যখানের ইন্টেরিয়র নিয়ে যা খরচা হয়েছে 45 লক্ষ টাকা। তাহলে ভাবতে পারছিস, তোর আইডিয়া আছে ইন্টেরিয়র করতে কত টাকা খরচ হয়? শোন, কেউ করতে নাই পারে ইন্টেরিয়ার বা কিছু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন্টেরিয়ার করতে এত টাকা খরচা হয় কি না সেটা অন্তত তুই দেখে নিতে পারতিস, তারপরে বলতিস। ঠিক আছে, আর আমি তো মনে করি যে তোমার হচ্ছে স্যান্ডির খরচা কম বলেছে, মানে স্যান্ডি যে জিনিসটা বলছে তাতে খরচা কম বলেছে। তার কারণ হচ্ছে ওদের সঙ্গে চেনাশোনা লোকাল কার্পেন্টার, আর দ্বিতীয় কথা হচ্ছে র্যাকগুলো ছোট ছোট, ওদের যেহেতু ঘরের ডেপথটা কম তাই জন্য র্যাকগুলো ছোট ছোট শোপিস রাখার জন্য, সেই জন্য। আর জিনিসটা হয়তো মানে যেহেতু মানে কি বলবো, জিনিসের কোয়ালিটি অনুযায়ী তো হয়, ব্লকগুলো যেহেতু সেগুলো হয়তো অতটা কোয়ালিটি নয়, প্লাইবোর্ডগুলো যেগুলো, সেই জন্য ওর দামটা কম হয়েছে। নালে 1,05,000 টাকা বলেছে, আর বললে 1,12,000 টাকা বলেছে, সেটা ও কম বলেছে। আজকের ডেটে একটা ভালো করে মানে ইন্টেরিয়ার করতে যে কত খরচ আইডিয়া তোর নেই, তার জন্য তুই বলছিস। আর একশে বারকার এক ফেসবুকে সবসময় দেখাচ্ছে, ইনস্টাতে দেখাচ্ছে, সব জায়গায় দেখাচ্ছে, এত কেন ছড়াছড়ি? কারণ এই জিনিসটা হচ্ছে, কম্পিটিশন মার্কেটও বেড়েছে আর ছড়াছড়িও হচ্ছে। আগে লোকের মধ্যে এত কনসেপ্ট ছিল না, আগে লোক ছিল নিজে বাড়ি করে একটা সুন্দর করে জিনিসপত্র কিনে নিজের মতো করে সাজাতো, বাট এখন মানুষের প্রেজেন্টেবল লুক চাইছে।
তো সেই জন্য ইন্টেরিয়ারের দিকে ঝোঁক বেশি হচ্ছে। তো যেরকম যেরকম ব্র্যান্ড, যেরকম যেরকম জিনিস দেবে, যেরকম যেরকম হচ্ছে হার্ডওয়্যারের জিনিস দেবে, সেই অনুযায়ী দাম। তো যদি সুন্দর সুন্দর ভালো ভালো কবজা হয়, স্টেনলেস স্টিলের হয়, তারপরে 304 আছে সেগুলোর হয়, মানে স্টিলের কোম্পানিগুলো যদি ভালো হয়, তো তার অনুযায়ী দাম। তো তুই বলছিস যে না 1 লাখ টাকা দাম বেশি বলেছে। এইবার তোর চিন্তা হয়েছে যে ওর 15 লক্ষ টাকা লোন, এটা নিয়ে তোর খুব চিন্তা হয়েছে। ওর ওর চিন্তা নেই, তারপরেই শুরু করেছিস তোর হাজব্যান্ড, আমার সংসার পুরো আমার হাজব্যান্ড চালায়, এটা চালায়, ওটা চালায়, সেটা চালায়। দেখ একটা কথা বলি, তুই তোর হাজব্যান্ডের নামে যা বলে রেখেছিস এবং তিনি যা করেন আমরা জেনেছি, তাতে তুই এখন আর যতই ধামাচাপা দে লাভ কিছু নেই। এখন তোর হাজব্যান্ডের যে সংসার চালানোর খরচ, তার মধ্যে বেশিরভাগ খাওয়া দাওয়া তোর উপর থেকে আসে। তোদের কতদিন বাজারটা ঠিক মতো হয় বলতো? কতদিনের বাজার ঠিক মতো? প্রতিদিনের বাজার তো না, অর্ধেক রান্না তোদের উপর থেকে আসে। আর সপ্তাহে তোর ওই পশুটার জন্য মাংস, আর কিছু কিছু দিন মাছ, এটাই হয়। সবজিপাতিও তেমন তোকে কিনতে হয় না, ওই কাঁকরোল পটল ভাজা দিয়ে তোর হয়ে যায়, ঠিক আছে? টিফিনের আলাদা করে কোনো ঝামেলা নেই, রুটি করাটা খুব রেয়ার, ঠিক আছে? আর তোর যে খাওয়া দাওয়ার ছিঁড়ি, তাতে বাজার হাটে কত টাকা খরচা হতে পারে, ঠিক আছে? এইবার তুই বলছিস তোর বর সবটা করে, তাহলে তোর বর যদি সবটাই করে, তাহলে তোর এই কথাটা কি প্রযোজ্য ছিল যে আমার বরের টাকায় জল গরম হয় না? এবার তুই বলতে পারিস যে সেই সময়ের থেকে আজকের দিনের অনেক তফাৎ। কত বছরের তফাৎ? 5 বছর। 5 বছর তুই ব্লগিং করছিস, 5 বছর তুই ভিডিও করছিস, তো 5 বছরে তোর বরের ইনকাম কত হয়েছে? ডবল তো হতে পারে না, তো কত হয়েছে? তো সেই জায়গায় তো জিনিসপত্রের দামটাও সেই লেভেলের বেড়ে গেছে। এরকম তো নয় যে তোর বর আগে যা ইনকাম করতো তখনের যে দাম আছে, এখনের জিনিসপত্রের দাম তার থেকে আর বাড়েনি, ওই একই আছে, তা তো নয়। লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তোর বরের ইনকাম বাড়লে খরচাও বেড়ে গেছে, সেটা তুই বলছিস না। তুই এখন যেরকম করেই বলিস, তোর বরকে তুই প্রিটেন্ড করতে চাস যে তোর বর হচ্ছে সমস্ত সংসারে খরচ চালাতে পারে, সমস্ত সে নিয়েছে দায়িত্ব। তাহলে তুই কী করতে ইনকাম করিস? তুই কী করতে ইনকাম করিস? দেখ আমরা বুঝি, হ্যাঁ, খাওয়া পড়ার সংসার টানানো আর তোর যে মিনিমাম ইলেকট্রিক বিল, সেগুলো উনি দিতে পারেন, ঠিক আছে? তারপরে যাবতীয় তোর এক্সেস খরচা তোকে করতে হয়। তুই কি বললি যে আমি লোন নিতে খুব টেনশন হয়, তার জন্য 1,20,000 টাকা ক্যাশ দিয়ে আমি একটা গাড়ি কিনেছি, ঠিক আছে? মানে 2 চাকা। এখন কথাটা হচ্ছে, আজকালকার ডেটে যত গাড়ি ফাড়ি হেনা তেনা কেনে, তার বেশিরভাগ লোকই সবাই ইএমআইতেই কেনে, মানে 4 চাকা বিশেষ করে, হ্যাঁ, তারা ইএমআইতেই কেনে। তুই যদি গাধীর মতো ক্যাশ দিয়ে কিনিস তাহলে কিছু বলার নেই। আর ওই 1,20,000 টাকার যে ক্যাশটা দিয়েছিস, তার যদি ডাউন পেমেন্ট দিয়ে দিতিস কিছু টাকা, তারপর কত লোন হতো। তুই টেনশন নিতে পারিস না, কারণ তুই সেই ব্রডভাবে ভাবতেই পারিস না। কিন্তু অনেক লোক আছে যারা ইএমআইতেই জিনিসপত্র কিনতে ভালোবাসে, ইএমআই করেই তারা জিনিসপত্র কেনে, তাদের টাকা আছেই, তারপরেও তারা ক্যাশ টাকা বের করে জিনিস কেনে না। বহু লোক এরকম আছে, আগেও তোমাদেরকে আমি অনেক উদাহরণ দিয়েছি, যে তাদের কাছে এমন নয় যে নেই, তাদের কাছে আছে, কিন্তু তারপরেও তারা ক্যাশ টাকায় কেনে না, তারা ইএমআইয়ে জিনিসপত্র কেনে। হ্যাঁ, এইবার বলতে পারিস টেনশন, টেনশন হতে পারে। তা ওরা জানে ওদের ইনকাম আছে, তার জন্য ওরা ওই টেনশনটা নিতে পারে ইএমআইয়ে। তুই তো নিজেই বলছিস যারা বড় বড় বিজনেসম্যান, তারা কোটি কোটি টাকার বিজনেস করে, প্রচুর কোটি কোটি টাকার লোন নিয়ে, জানিস তো? তাহলে সেটা, তাহলে বুঝতে পারছিস এই যে আমরা হচ্ছে ন্যারো মাইন্ডেড, তাই আমরা ভয় পাই, যে লিবারাল হতে পারি না, যে টাকা মানে এত টাকা লোন করে জিনিসপত্র কিনবো এরকম। কিন্তু যারা একটা ব্রড অ্যাসপেক্টে চিন্তা ভাবনা করতে পারে, যাদের বাজারে প্রচুর মানে কোটি কোটি টাকারই মানে ইনভেস্ট করা আছে, আবার কোটি কোটি টাকা তাদের লোন আছে, এই যে বড় বড় কোম্পানি আর কি, আম্বানি ফাম্বানি, এদের কি, এ তো পাবলিকের টাকাই রোটেশন করে, প্রচুর প্রচুর ব্যাংক থেকে লোন ফোন হ্যানা ত্যানা করা আছে, আবার সেই টাকাই ওরা রোটেশন করছে, নিজেদের লাভটা বুঝে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এরকম নয় যারা ইএমআই নিচ্ছে মানে তারাই বোকা, আর যারা ক্যাশে টাকা নিচ্ছে মানে তারা খুব চালাক, এরকম নয়। যারা ক্যাশে টাকা দিয়ে জিনিসপত্র কেনে, তার পিছনে দুটো রিজন থাকে। একটা হচ্ছে তারা হয়তো টেনশন হেডেক নিতে চায় না, সেই জন্য ক্যাশ দিয়ে টুক করে নিয়ে নেয়। আর একটা ব্যাপার অন্য আছে, যেটা এখন বলার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, তার মানে তুই খুব বুদ্ধিমান আর ও খুব লুজ বুদ্ধি, এরকম নয়। আর স্যান্ডি তো লোন নেবেই, ও তো ডেসপারেট হবেই। তার কারণ হচ্ছে স্যান্ডি জানে, আমাকে যতই ম্যান্ডি বলুক, আমি যদি কোনো কারণে ফল্ট হয়, আমার ফেলিওর হয়, ম্যান্ডি ঠিক বের করে নিয়ে আসবে। এটা তো স্যান্ডি জানে। যখন আমরা কোনো কাজ করি, তখন যদি আমার হাত ধরার লোক আছে আমি জানি ইকোনমিক্যালি,
তখন কিন্তু আমি সেইভাবে ড্রাইভটা দেবো। তো ম্যান্ডি তো সেটা মানে জানে, যতই ম্যান্ডি বলুক আমি নেই, আমি বাবা জানি না, আমি বাবা পারি না, ম্যান্ডি জানে যে স্যান্ডি যদি সেরভাবে বিপদে পড়ে তাহলে আমি তার হাতটা ধরে টেনে তুলবো। তাহলে ম্যান্ডি কেন লোন করতে দিয়েছে, তার কারণ হচ্ছে চারটা যেন স্যান্ডির মধ্যে তৈরি হয়। আজকে যদি স্যান্ডি 15,000 টাকার লোন নেয় তাহলে ওর মধ্যে খাটার প্রবণতাটা যেন হয়, সেই জন্য করেছে এটা। ঠিক আছে, ম্যান্ডি ইচ্ছা করলেই দিয়ে দিতে পারতো, কিন্তু না, সেটা করবে না। এবং আমি মনে করি এটা বুদ্ধিমানের কাজ, আমি মনে করি এটা বুদ্ধিমতির কাজ, কারণ টার্গেট ওরিয়েন্টেড হতে পারে। আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো যে স্যান্ডির মধ্যে কিন্তু অনেক ব্রাইটনেস এসে গেছে না, মানে শরীরের চেহারার কথা বলছি না, মুখের মধ্যে। একটা ছেলে যখন বাড়িতে বসে বসে ঘরকুনো টাইপের হয়, কোনো কাজ করে না, শুধু ঘরে বসে থাকে আর ওই ল্যাপটপের মধ্যখানে ঢুকে কুটকুট কুটকুট করে, আদৌ তার থেকে ইনকাম হচ্ছে না, ঠিক আছে, সে ফ্রাস্ট্রেটেড হতে বাধ্য। বাট যখনই সে তার কোনো জিনিসে কাজে ইনভলভ হয়, সে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে মানে মানে কি বলবো, যারা বাড়িতে বসে থাকে, যেসব ছেলেরা ঘরকুনো হয়ে থাকে, তাদেরকে যদি একটা চান্স দেওয়া হয় এবং তারা যদি বাইরে বেরোতে পারে, তাহলে সে অনেক কনফিডেন্ট হয়ে যায়। আর সেটাই কিন্তু স্যান্ডির মধ্যে এখন দেখা যাচ্ছে, আমি সেটা লক্ষ্য করছি। আজকের যে ম্যান্ডি ভিডিও দিয়েছে সেই ভিডিওটার মধ্যেও পরিষ্কার হয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে খুব সুন্দর করে ক্যামেরায় এসে সে কিছু জিনিসপত্র ক্যাপচার করেছে। কেন? কারণ কনফিডেন্ট হাই হয়ে গেছে, সে বুঝতে পারছে। কালকের যখন ম্যান্ডি তার এই বুকের এখানটায় চাপড়ে 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 বলছিল যে এই লোন, ওর লোন, তার লোন, ও কিন্তু খুব একটা মুচকি হাসি দিচ্ছিল। তার কারণটা কি? তার কারণটা ও কিন্তু সেগুলো এখন নিয়ে যাওয়ার মতো এটা তৈরি করছে। কতটা কি পারবে পরের কথা, কিন্তু তৈরি করছে, সেই কনফিডেন্স লেভেলটা তৈরি হচ্ছে, তার জন্য এরকম সপ্রতিভ হাসিটা দিয়েছে। ঠিক আছে, তো তোরা তো জ্বালা কিসের? 15,000 টাকা করে লোন যদি স্যান্ডি শোধ করতে না পারে, তাহলে ম্যান্ডি আছে, ঠিক আছে, কোনো চাপ নেই, ও ঠিক শোধ করে নেবে। আর ম্যান্ডি একসঙ্গে থোক টাকা ইনভেস্ট করতে চায় না, সেটা দেখলেই বোঝা যায়, কারণ ও বলেইছে যে স্যাকড়ার ঠুকটাক কামারের এক ঘা, মানে ম্যান্ডি একসঙ্গে লামসাম টাকা ইনকাম করতে চায় না। নালে তোমরা নিজেরা বলো না, যখন ও হচ্ছে এতে গেল, চেন্নাইয়ে গেল ডাক্তার দেখাতে, 1,00,000 টাকা নিয়ে গিয়েছিল, তার মধ্যে নাকি 50,000 টাকা ধার করেছিল। তোমরা বলো তো নিজেরা যে সত্যি ওর ধার করার দরকার পড়েছিল? না। বাট ও কী করেছিল, ধারটা নিয়েছিল পরের মাসে এসেই দিয়ে দেবে, মানে পেমেন্ট পেয়েই ও দিয়ে দেবে। কিন্তু এখন যে ওর সেভিংসগুলো আছে সেখান থেকে ও টাকাটাকে বের করবে না, তার জন্য ধার নিয়েছে। ঠিক আছে, মানে রোটেশনের টাকা নিয়ে ও কাজটা করবে তার জন্য। আচ্ছা, এইবার যে তোমার কি যেন বলছে, ওই এটা যে বন্ধক দিতে গেছিলো, থালা বন্ধক দিতে গেছিলো, সেটা কারণটা ওটা ছিল যে ও যে যে টাকা ইনভেস্ট করে রেখেছে বা যে যে টাকা জমানো আছে সেই ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবে না, ওই যে বন্ধক দিলে সেই টাকাটা পেলে তাহলে কি হবে, পরবর্তীকালে ওই বন্ধকটা ছাড়ানোর এনার্জিটা ওর চলে আসবে, ও কাজ থেকেই সেটা দেবে। যতদিন বন্ধক থাকবে, যবে ছাড়াতে পারবে কাজ থেকে, মানে কাজের টাকার অ্যামাউন্টটা নিয়েই ও ছাড়াবে, এই জন্য করেছিল। আমার আপনার মতো নয় যে একেবারে খেই হারিয়ে ফেলেছে, তা নয়, মানে আমাদের মতো গরিব লোকেদের কথা বলছি, আমার আপনার মতো খেই হারিয়ে ফেলা লোকও নয়। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে ও যেটা উপরে ঘর করেছে 90,000 টাকা দিয়ে, ঠিক আছে, তো সেই 90,000 টাকা তোমরা চিন্তা করতে পারো, ওর হাতের ময়লা, ও প্রায় মাস গেলে 2,00,000 টাকার উপরে ইনকাম করে, 2,00,000 তো করেই। তো সেই 2,00,000 টাকা ইনকাম, ওই 90,000 টাকা কী আছে, ও যখন তখন গিয়ে 2 মাসে ঘর তৈরি করতে পারে। আর ও কীরম করলো, ঘরের জন্য ধার নিয়েছে 2 জায়গা থেকে, আর পরের মাসেই শোধ করে দিল। মানে বুঝতে পারছো, এই ধারগুলো বেকার বেকার ধার, ঠিক আছে, ও লোক দেখানো ধার। ঠিক আছে, এইবার ও যে গাড়ির লোনের ব্যাপারে অনেকে বলছে যে 2,00,000 টাকা যে লোনটা নিয়েছে, অনেকেই বলছে ওর গাড়ির লোনের টাকাটা নেয়নি, নাও নিতে পারে, ও বলতেও পারে। আবার বলছে যে না আমি নিয়েছি, তোমাদেরকে জানাবো, দেখাবো যদি ছাড়িয়ে নিতে পারি। তো 2 লক্ষ টাকার লোন নিয়েছে, মানে কি এই মাসে দিতে পারছে না, 2 মাস পর দেবো, সেজন্যও নিতে পারে। তো ওর লোন নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ অন্য জিনিস। ও যে লোনগুলো নিচ্ছে, ও যে ধারগুলো নিচ্ছে, ওইগুলো ক্যাশ টাকা দিয়েই ও কাজটা করতে পারে, কিন্তু ও একসঙ্গে ক্যাশ টাকা ইনভেস্ট করতে রাজি নয়। ঠিক আছে, তার জন্য ও এরকমভাবে করেছে। এবার স্যান্ডিকে মাথার উপরে এত লোন যেগুলো চেপেছে, যেটা হচ্ছে গাড়ির জন্য 5,000, সেটা হচ্ছে গাড়ি চালিয়ে ড্রাইভ করে ও যে টাকা পাবে সেখান থেকে ওকে 5,000 টাকা দিতে হবে। তার মানে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা ম্যান্ডি গাড়িতে ইনভেস্ট করেছে, আর 5,000 টাকা মানে গাড়িতে ইনভেস্ট করছে বলে 5,000 টাকা করে দেবে। আর স্যান্ডি হচ্ছে যেহেতু ড্রাইভিং করে যে টাকাটা পাচ্ছে, সেখানে তেল ফেল বাদ দিয়ে, এইসব বাদ দিয়ে যে টাকাটা থাকছে সেখান থেকে 5,000 টাকা দিতে হবে। সেই শর্তেই তো গাড়িটা কেনা হয়েছে।
এবারে জনির ডাইপার ওষুধ ওর ওষুধ ও কেনে, তারপরে মেয়ের স্কুলের ফিজ হ্যানা ত্যানা, যদিও সেটা খুব একটা বেশি নয়। তার সঙ্গে গয়নার লোনটা খুবই মিনিমাম 1200 না 1300 টাকার মধ্যে দিতে হয়, 1200 না 1300 টাকা দিতে হয় আমি যতদূর জানি। আর ও যে লোনটা নিয়েছে 1,25,000, তার 72,000 শোধই হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আর 50,000 টাকার মতো রয়েছে, 53,000 টাকার মতো রয়েছে। তো সেটাও টুকটুক করে দিয়ে দেবে, আর হয়তো 1 বছর লাগতে পারে। তো ওটা প্রচুর মিনিমাম অ্যামাউন্টের লোন, ঠিক আছে। 1200 না 1100 এরকম একটা দেখিয়েছিল আমার যতদূর মনে হয়। তো এইবার 5,000 লোনটা একটু বেশি, লোনের হিসেবে 5,000 টাকাটা বেশি। 1200-1300 টাকার লোন ইহুই করা যায়, তো 5,000 টাকাটা একটু বেশি। আর যেহেতু এদিক ওদিকের খরচা আছে, এইবার যেটা বলছে যে তোমার ইন্টেরিয়ারের জন্য যেটা, সেটা ডাউন পেমেন্ট আর ইএমআই। তো আমি যতদূর শুনলাম, আমি ভুল হতে পারি, সেটা হচ্ছে স্যান্ডি পরিষ্কার বলেছে যে পুজোর মধ্যে শোধ করে দেবে। তো পুজো কবে? এই তো অক্টোবরের 20 তারিখের পরে, আর এটা আগস্টের সবে শুরু হয়েছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, তার মধ্যে 2 মাস পাচ্ছে, 2 মাস 2.5 মাসের মতো পাচ্ছে। 2.5 মাসে বলছে ও শেষ করে দেবে ইএমআই করে। তা তো ওটা তো ওইভাবে লোন বলা যায় না, ওটাকে ওই জাস্ট ধার নিয়ে করা বলা হয়। কারণ 20,000 টাকা দিয়েছে, তাহলে বাদ বাকি কত টাকা পড়ে আছে? বাদ বাকি পড়ে রয়েছে প্রায় 85,000 টাকা। তো 2 মাস 2.5 মাসের মধ্যে 85,000 টাকা শোধ করা মানে বুঝতে পারছো, মানে অনেক টাকার ব্যাপার। এটা ওই ইএমআই নয় যে বছর বছর ধরে শোধ হবে, ঠিক আছে। ও যেটা বললো পুজোর মধ্যে। তো এবার আমি জানি না যে পুজোর মধ্যে ইন্টেরিয়ারটা হয়ে যাবে বলেছে, না পুজোর মধ্যে ধারটা শোধ হয়ে যাবে। যদি পুজোর মধ্যে ইন্টেরিয়ার হয়ে যায় তাহলে ঠিক আছে, আর পুজোর মধ্যে যদি ধার না শোধ হয় তাহলে নিশ্চয়ই 12 মাসের ব্যাপার আছে, স্কিম আছে। তো 12 মাসের যদি স্কিম হয় তাহলে 20,000 দিয়ে 85,000 টাকা, তার মানে 7×84, ওই 7,000 টাকা করে দিতে হবে। এটা একটু বেশি হয়ে যাচ্ছে অ্যামাউন্টটা, তবে নিশ্চয়ই ও দিতে পারবে, তার জন্যই না ও ব্যবস্থাটা করেছে। এটা তো আমার মনে হয় যে দিতে পারবে বলে করেছে, কারণ ম্যান্ডি পরিষ্কার হাত তুলে নিয়েছে, এবং ম্যান্ডি বলেছে তার কালার বা তার ঘরের যে ইন্টেরিয়ার 10 বছর পর চিন্তা ভাবনা করবে। যদিও এই কথাটা সত্যি নয়, আমি বলছি যে খুব শিগগিরই তোমরা দেখবে যে ম্যান্ডি ওর ইন্টেরিয়ার করে ফেলেছে। 2-3 বছর হার্ডলি লাগতে পারে, ঠিক আছে। কারণ যখনই স্যান্ডির ঘরটা ইন্টেরিয়ার করে সুন্দর দেখতে লাগবে, তখনই ম্যান্ডি চেঞ্জ করে নেবে। এবার ম্যান্ডির যেখানে গায়ে লাগছে সেখানে হচ্ছে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছে আসবাবপত্রে, তো এক্ষুনি পাল্টে দিলে সেই আসবাবপত্রগুলো তো ওই মানে ইন্টেরিয়ারের সঙ্গে যাবে না, তার জন্য ও টেনশন করছে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো নাহলে ওরা ইন্টেরিয়ার করতে পারে না? একটা ইন্টেরিয়ার করতে 5 লক্ষ টাকাই খরচা হোক সব ঘরের ইন্টেরিয়ার করতে, তো সেটুকুনি করতে ওরা পারে। এবার হচ্ছে যদি জিনিসপত্র কেনে অনেক, মানে ইন্টেরিয়ার অনেক সময় বেড ফেড এগুলো তো সব তৈরি করে, সেক্ষেত্রে দামটা বেশি, ঠিক আছে। তো যাই হোক, আমার এটাই বলার ছিল যে আমাদের বোতল জানবে না, শুনবে না, দেখবে না, বুঝবে না, একটা বললেই হলো। বিমের কথাটা বলো আর এই লোনের কথাটা বলো, ক্যাশ টাকায় কেনা মানে বুদ্ধিমান এরকম নয়। হ্যাঁ, টেনশান নিতে পারে না তারা ক্যাশ টাকায় কেনে, আর যারা টেনশান নিতে পারে, রিল্যাক্স চিল রয়েতে টাকা পয়সা করতে পারে, তারা ইএমআই করে। কত কত লোক ইএমআই দিয়ে করছে এখন, তো সমস্ত কিছু, মানে কি বলবো, মানে একটা তুমি যদি স্মার্ট ওয়াচ কেনো বা একটা ফোন কেনো, একটা টিভি, মোবাইল, ফ্রিজ, যাই কিনবে ইএমআই চলে। কেন, ও নিজেই তো ইএমআই কিনেছিল এসিটা, বড় বড় লেকচার ছাড়ছে বসে বসে, কি বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার মনে হয় যে ম্যান্ডিদের যে বাড়িটা সেটা একটু ইন্টেরিয়ার করে নেওয়াটাই ভালো, কারণ ওদের বাড়িটা ঘরটা একটু ছোট ছোট, তো তার জন্য ইন্টেরিয়ার করলে জিনিসটা অতটা কনজাস্টেড লাগবে না। অনেকে অনেক কিছু প্ল্যান ম্যান্ডিকে দিচ্ছে যে সিঁড়ি ভাঙো, বাইরে থেকে স্টেজ সিঁড়ি করো, তাহলে সামনের ঘরটা একটা ড্রয়িং রুম হয়ে যাবে, তাহলে তোমাদের ঢুকেই বেডরুম হবে না। আবার কেউ কেউ বলছে না, উপরের যে তোমার এটা ছাদ ঘর করে নাও, যেটা টিনের ঘর সেটা ছাদ ঘর করে নাও, তাহলে ভালো হবে। ম্যান্ডি তো বলেছিল যে উপরে ছাদ দেওয়া ঘর করবে না, কারণ ওদের ওই আশেপাশে কারোরই নাকি উপরে ছাদ দেওয়া ঘর নেই, তার জন্য উপরেও ছাদ দেওয়া ঘর করবে না। এর পিছনে কি লজিক আছে আমি জানি না, ওদের ফ্যামিলির কোনো লজিক আছে, হতে পারে, সেটা আমার জানা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে টিনের ঘর ছাদ করতেই পারে, টিনের ঘর, তার পাশে আরেকটা ঘর, 2টো ঘর ছাদ করে নিলে উপরে আবার একটা খোলা ছাদ পেতে পারে, সেটা শেড দিয়ে রাখতে পারে, সে অনেক কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেটা খরচা। তবে জিনিসপত্র ভেঙে আবার সুন্দর করে তৈরি করতে গেলে কিন্তু অনেক বেশি এক্সপেন্স
এক্সপেন্স হয়। আমার আবার বললাম, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক বেশি এক্সপেন্স হয়। তো সেক্ষেত্রে সিঁড়ি করতে কিন্তু বেশ লামসাম টাকা লাগে। তো এখন যদি সিঁড়িটা ভেঙে ওখান থেকে বাইরে থেকে স্টেজ সিঁড়ি করে আর ওই জায়গাটা রুম করে, অনেক বেশি এক্সপেন্স হবে। তার থেকে আমার মনে হয় কোনো ভাঙাভাঙি না করে উপরে রুম করে নেওয়াটাই বেটার। তবে আর সিঁড়ি করার কি ওদের বাইরে আর কোনো জায়গা আছে? ওদিকটা তো মন্দির, ওদিকটা তো বড় মাদের বাড়ি, সামনে ছোটো মাদের বাড়ি, ও কোথায় করবে? জায়গাই নেই, জায়গাই একদম নেই, তা কোথায় কী করবে? যাই হোক, সেই বুদ্ধি আলাদা। কোনো ভেঙে কিছু করার থেকে আমার মনে হয় যেটা রয়েছে সেটার উপর নির্ভর করেই ব্যাপারটা করলে ভালো হবে। তবে হ্যাঁ, উপরের ঘরটা যেটা টিনের ঘর, ওটা যদি ফল সিলিং করে সুন্দর করে ইন্টেরিয়ার করে তাহলে ঘরটা অনেক সুন্দর হবে, নাহলে এখন পুরো গোডাউন ঘর করে ফেলেছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।